বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 500 কেজির ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা করেছিল ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে। এদিকে পানি তেল নিরাপত্তা আলোচনায় ইরাক সফরে যাচ্ছেন এরদোগান। এরপর জানিয়ে দিব তাইওয়ানে এক রাতে 80 বার ভূমিকম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্বব্যাপী সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। 500 কেজির ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা করেছিল ইসরায়েল। ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর বিশ্বজুড়ে নতুন হিসাব নিকাশ চলছে। দুই দেশের শক্তি নিয়ে হচ্ছে বিশ্লেষণ। চেষ্টা চলছে কারা কি অস্ত্র ব্যবহার করে হামলা করেছে এবং সেই অস্ত্রের শক্তি বা কেমন। এবার জানা গেল ইসরায়েলের ভয়ঙ্কর এক ক্ষেপণাস্ত্রের নাম, যেটি ইরানে হামলায় ব্যবহার করা হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলায় ইসরায়েল অত্যাধুনিক র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি শত্রু ঘাঁটিতে তাণ্ডব চালাতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েল ছুড়েছে বিমান থেকে। ইরানের কাছাকাছি একটি দেশ থেকে যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির ওজন 500 কেজি। এটি খুব সহজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। প্রতিবেদনে দাবি করা হয়, র্যাম্পেজ সেই সক্ষমতা প্রমাণ করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তা আঘাত হানতে পারে। ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছে বাংকারের মতো সুরক্ষিত স্থাপনায় হামলা চালিয়ে তাণ্ডব সৃষ্টি করা। শুক্রবার 19 এপ্রিল সকালে ইরানের মাটিতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের মাটিতে তেহরানের হামলার জবাবে তেল আবিব এ হামলা করে। এর আগে ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করে। এতে দেশটিতে 300 এর বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকা সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে, তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অংশ নিচ্ছে। সামাজিক মিডিয়ার পোস্ট এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনগুলোতে বলা হয়, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, এমআইট, টাফটস ইউনিভার্সিটি, ইমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে অবস্থান গ্রহণ করেছে। কোনো কোনো ইসরায়েল বিরোধী বিক্ষোভে নদী থেকে সাগর পর্যন্ত সাইনও দেখা যায়। উল্লেখ্য, এ দিয়ে ফিলিস্তিনিরা জর্ডান থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বুঝিয়ে থাকে। এমআইটিতে ছাত্ররা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ে ব্যর্থতার সমালোচনা করে। তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে এমআইটির সম্পর্ক ছিন্ন করার দাবিও জানায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে এবং লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তাঁবু খাটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বার্নার্ড কলেজের সাথে সম্পর্কিত প্রখ্যাত রাব্বি ইলি বালুচা চরম সেমিটিজম বিরোধিতার কারণে ইহুদি ছাত্রদেরকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়েছে। এর ফলে গত সপ্তাহে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভের পর নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে উত্তেজনা প্রশমনের আশা করছে কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে কলম্বিয়া প্রেসিডেন্ট নেমাত মেনুসে শফিক বলেন, সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষী ভাষা, ভীতি প্রদর্শন ও হয়রানিমূলক আচরণের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বাতিল করছে। তেল পানি নিরাপত্তা আলোচনায় ইরাক সফরে যাচ্ছেন এরদোগান। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার তার ক্ষমতায় অধিষ্ঠানের কয়েক বছরের মধ্যে প্রথম প্রতিবেশী ইরাকে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধ এবং ইসরায়েল ও ইরানের মধ্যে হামলার কারণে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সফরটি হচ্ছে। খবর এএফপির। ইরাকের উত্তর অঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী আরবিলে কর্মকর্তাদের সাথে আলোচনার আগে বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি ও প্রেসিডেন্ট আবদেল লতিফ রশিদের সাথে এরদোগানের বৈঠক করার কথা রয়েছে। সেখানে পানি, তেল ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলো আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন সফরে আটলান্টিক কাউন্সিলের এক অনুষ্ঠানে আলোচনার ফাঁকে সুদানি বলেন, ইরাক ও তুরস্কের মধ্যে অভিন্ন ইতিহাস, স্বার্থ ও সুযোগে সাদৃশ্য থাকলেও
তাদের মধ্যে সমস্যাও রয়েছে। এরদোগানের সাথে আসন্ন বৈঠক সম্পর্কে তিনি বলেন, পানি ও নিরাপত্তা এজেন্ডা শীর্ষে থাকবে। সুদানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফরহাদ আলাদিন এএফপিকে বলেন, এরদোগান ইরাকি কর্মকর্তাদের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সহ দুই দেশের সহযোগিতা, নিরাপত্তার দিক, পানি ব্যবস্থাপনা ও পানি সম্পদ নিয়ে আলোচনা করবেন। সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করেন আলাদিন। তবে পানি সম্পদের ভাগাভাগি দেশ দুটির মধ্যে প্রধান বিরোধের বিষয়। অভিন্ন তাইগ্রিস ও ইউফ্রেটিস নদীতে তুরস্ক নির্মিত বাঁধের কারণে ইরাকে পানির অভাব আরও বেড়েছে। এরদোগান বলেছেন, পানির ইস্যুটি হবে তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির একটি। এছাড়া ইরাকি তেল রফতানির উত্তেজনার আরেকটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনি বিরোধ ও প্রযুক্তিগত সমস্যার কারণে একটি বড় পাইপলাইন 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ইতোপূর্বে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে বাগদাদের কেন্দ্রীয় প্রশাসনের অনুমোদন বা তত্ত্বাবধান ছাড়াই তুরস্কের সেহান বন্দরের মাধ্যমে স্বাধীনভাবে তেল বিক্রি হতো। তাইওয়ানে এক রাতে ৮০ বার ভূমিকম্প। তাইওয়ানে মাত্র এক রাতে ৮০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৩। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এসব ভূমিকম্প আঘাত হেনেছে। এমনকি দেশটির রাজধানী তাইপেতে পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর রয়টার্সের। এবারের ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের বৃহত্তর গ্রামীণ এলাকায় বেশি অনুভূত হয়েছে। গত ৩ এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পে এই অঞ্চলটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার সারা রাতই থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী তাইপে সহ উত্তর পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তর এলাকা কেঁপে উঠেছে। হুয়ালিয়েনের ফায়ার সার্ভিস জানিয়েছে, এবারে কম্পনে একটি হোটেল একপাশ হেলে পড়েছে। এই হোটেলটি গত ৩ এপ্রিলে ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর থেকে এটি বন্ধই ছিল। তবে এবারে ভূমিকম্পে তাইওয়ানে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। দুটি টেকটনিক প্লেটের সংযোগ স্থলে অবস্থিত তাইওয়ান একটি ভূমিকম্প প্রবণ দেশ। প্রায় নিয়মিত এখানে ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ৩ এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ১৪ জন নিহত হয়। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের পর ১,০০০-এর মতো আফটার শকের ঘটনা ঘটেছে। তার আগে সবশেষ ১৯৯৯ সালে সেখানে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে প্রায় ২,৪০০ মানুষ মারা যান। এছাড়া ভূমিকম্পে ৫০,০০০ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বব্যাপী সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ। বিশ্বব্যাপী সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জানা গেছে, গত বছর সারা বিশ্বের সামরিক ব্যয় ছিল $২.৪ ট্রিলিয়ন। সোমবার শান্তি প্রতিষ্ঠায় নিবেদিত আন্তর্জাতিক সংগঠন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সংগঠনটি ১৯৪৯ সাল থেকে সামরিক ব্যয় নিরীক্ষণ করছে। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে এই ব্যয় বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের জিডিপি ২.৩% হয়ে গেছে, যা আগের বছর ২০২২ ছিল ২.২%। এর অর্থ হল পৃথিবীর প্রতিটি পুরুষ, নারী এবং শিশুকে গত বছর সামরিক ব্যয়ের জন্য গড়ে $৩০৬ কর আরোপ করা হয়েছিল। স্নায়ুযুদ্ধের পরে এটি সর্বোচ্চ হার। প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যয় সব দেশে সমানভাবে বাড়েনি। মাত্র ডজনখানিক দেশে এই ব্যয় ভয়াবহ মাত্রায় বেড়েছে।